নমস্কার। আজকের সাসপেন্স স্টোরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন। আমাদের আজকের গল্প মাঝরাতের জলসায়। লেখক শিশির কুমার মজুমদার। গল্প মাঝরাতের জলসায়। প্রসন্ন বলল, এত রাতে ওখানে যাওয়ার কি দরকার? জায়গাটা ভালো নয়, দিনের বেলাতেই তেমন লোকজন যায় না, আর তুই বলছিস এখন যাবি। ননি বারান্দায় পায়চারি করছিল, সেখান থেকে বলল, ভূতের ভয় আমার নেই, তাছাড়া এইটা তো আমার কাছে একটা চ্যালেঞ্জ। তুই তো জানিস প্রসন্ন, রঘুর সঙ্গে আমার আর আজকাল মোটেই সদ্ভাব নেই। বাড়ি নিয়ে মামলাটাই এর কারণ। ও মামলায় আমি জিতেছি, তারপর থেকে রঘুর সঙ্গে মুখ দেখা দেখি একদম বন্ধ হয়ে গিয়েছিল। আর রঘুরাও তো কলকাতা ছেড়ে গাঁয়ে চলে এসেছিল। কদিন আগে হঠাৎ ওর চিঠিটা পেলাম। ওই তো তোর টেবিলে ওটা আছে, পড়ে দেখ না। এরপর আর আমার পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয় কিছুতেই। প্রসন্ন টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে নিল, খুলে পড়ল। অদ্ভুত চিঠি। লেখা আছে, ননি, বন্ধু ছিলি, মিথ্যে মামলা জিতে শত্রু হলি। তোর তো খুব সাহস শুনি। আয় না আমার কাছে, মরতে বসেছি, এ অসুখ সারবার নয়। মরবার আগে তোর সঙ্গে একবার বোঝাপড়া করতে চাই। তোর জন্য অপেক্ষা করে থাকবো আমাদের পৈতৃক বাড়িতে। সে বাড়ি গ্রামের বাইরে, ভবদুলাল ভবন। আসবি কিন্তু, সাহসী বীরপুরুষ। প্রসন্ন বলল, আমার আপত্তি ওই বাড়িটা নিয়ে। চক গোবিন্দপুরে ভবদুলাল ভবনে মানুষ থাকে বলে শুনিনি, তবে ভেঙে পড়েনি, কারণ রঘুদের লোকজনরা ওটা নিয়মিত দেখাশোনা করে। তা রঘুরা তো ও বাড়িতে থাকে না, বিশাল খালি বাড়িটা তালা বন্ধ হয়েই পড়ে থাকে। ভূতের বাড়ি বলেই জানে এখানে সবাই। ওখানে ও তোকে গুম করতে পারে। বারান্দা থেকে ননি ঘরে এলো, হাত ঘড়ি দেখে বলল, চলি, বাইরে সাইকেল রিক্সা পাবো নিশ্চয়ই। এখন রওনা দিলে 7টা নাগাদ নিশ্চয়ই পৌঁছাবো ওই ভবদুলাল ভবনে। দেখতে চাই ও আমার সঙ্গে এতদিন পরে কি ব্যবহার করে। খুন করবে নয় ভয় দেখাবে, হয়তো বা বোকার মতো তোকে দিয়ে নতুন দলিল লিখিয়ে নিতে চেষ্টা করবে। অবশ্য সে দলিল টেকে না, বলল প্রসন্ন। কিন্তু তোর গুয়ারতুমির মানে হয় না। মামলার পর মুখ দেখা দেখি ও বন্ধ তোদের দুজনের। তারপরও যখন তোকে আসতে লিখেছে ওই রকম ভাষায়, তখন তোর বোঝা উচিত মুখোমুখি দেখাটা তেমন আনন্দের ব্যাপার হবে না। তবুও যদি যেতে চাস তো কাল সকালে যাস, রাতেই যেতে হবে তার কি মানে আছে? হাসল ননি, বলল, কলকাতা ছাড়ার আগে আমি গেছিলাম রঘুর প্রাণের বন্ধু রাখালের কাছে। সে তো আমারও বন্ধু। বলল, রঘুর নাকি ভীষণ অসুখ, কেমন আছে তাও জানে না। তবে রঘুরা তো ও বাড়িতে থাকে না, ও বাড়ির সুনাম নেই। শুনেই মনে মনে ঠিক করেছি রাতেই ওর সঙ্গে দেখা করতে যাব। ওই যে দেখলি না, ও আমাকে বীরপুরুষ বলে ঠাট্টা করছে। এটাই হবে তার উত্তর। টেবিলের ওপর থেকে চিঠিখানা তুলে ভাঁজ করে পকেটে পুরল ননি। কোনো দিকে না তাকিয়ে বলল, স্টেশনে নেমেই তোর কথা মনে পড়ল। অনেক দিন দেখা হয়নি বলে দেখা করে গেলাম। এর সঙ্গে ও বাড়ি যাওয়ার কোনো সম্বন্ধ নেই রে প্রসন্ন। চলি, বলে ননি বার হয়ে গেল। ভবদুলাল ভবনের সামনে সাইকেল রিক্সাটা থামিয়ে রিক্সা চালক জোরে জোরে ঘন্টা বাজালো বেশ কয়েকবার। ভেতর থেকে কারো কোনো সাড়া পাওয়া গেল না। রিক্সা চালক বলল, আমি বলেছিলুম বাবু, কেউ থাকে না এখানে। ওই দেখুন, কেউ সাড়াও দিচ্ছে না, কোথাও আলোও জ্বলছে না। আপনি কি নামবেন এখানে? তাকিয়ে তাকিয়ে বাড়িটা দেখছিল ননি। সত্যি কোথাও আলোর দেখা নেই। রঘু ওকে এখানে এসে দেখা করতে বলেছে, কিন্তু ও তো লেখেনি সে এখানেই থাকে। তাছাড়া কদিন আগে ও খুব অসুখে ভুগেছে। এখন তাহলে তো ওর গ্রামের বাড়িতেই থাকা সম্ভব। সেখানেই যাবে নাকি ও এখন? এ গাঁয়ে ও এর আগে কখনো আসেনি। প্রসন্ন ওখানে এসেছে এর আগে কয়েকবার। কলকাতায় প্রসন্ন আর রঘু ওর সঙ্গে একই কলেজে একই সঙ্গে পড়তো। রঘু আর ও একই পরিবারের শরিকের ছেলে। রঘুদের বাড়ির সবাই বরাবর দেশের বাস করছেন।
অতীতে ননির ঠাকুরদা গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান। গ্রামের সম্পত্তি মূলধনের জোরে কলকাতাতেও কিছু সম্পত্তি করেন তিনি। কিছু সম্পত্তি কিছু অংশ দাবি করে বসে অন্য শরিকরা, তাই নিয়েই শেষ পর্যন্ত মামলা বাধে। মামলা চালু করেছিলেন ননির বাবা, রঘুর বাবার অন্যায় দাবি ও দখলদারির বিরুদ্ধে। সেই মামলার নিষ্পত্তি হল রঘু আর ননির আমলে। দুপক্ষের কর্তারা তখন পরপারে। ননির পক্ষে রায় দিলেন বিচারক। জয়ের খবর পেয়ে ননি ছুটে গেছিল রঘুর কাছে, বলেছিল, আরে তুই নাকি কলকাতা ছেড়ে দেশে চলে যাচ্ছিস, ঠিক করেছিস কেন? ও বাড়ি তোকে ছাড়তে হবে না, তোর উকিলকে বলে ও বাড়িটা আমি তোকে দানপত্র লিখে পাকা করে দিচ্ছি, তাহলে তো ঝামেলা মিটবে। ঝামেলা মেটেনি। ভীষণ রাগে রঘু শহর ছেড়েছিল, ওই মুখ দেখা দেখি বন্ধ করেছিল। রিক্সাওয়ালা বলল, বাবু তাহলে গ্রামের এদের বাড়িতে নিয়ে যাই আপনাকে, সে বাড়িও আমি চিনি। তাই করতে যাচ্ছিল ননি, তখনই অন্ধকার বাড়িটার নিচের তলা থেকে একটা ডাক শোনা গেল। একটা দরজা আওয়াজ করে খুলে গেল। সাদা কাপড় পরা একজন বাইরে বার হয়ে এলো। স্পষ্ট শোনা গেল তার কথা, কে, ননি এসেছিস নাকি? আয় আয়, আলো নেই দেখে চলে যাচ্ছিলি নাকি রে? এই যে রঘুর গলা, তাতে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে পড়ল ননি। বাগানের গেট খুলে ভেতরে ঢোকার আগেই রঘু বারান্দায় এসে দাঁড়ালো, ব্যঙ্গ করে বলল, অন্ধকার দেখে ভয়ে পালাচ্ছিলি নাকি রে সাহসী পুরুষ? আমি তো তোকে এখানেই আসতে লিখেছিলাম। তবে সেকালের জমিদার বাড়ি, বাগান সামনে, তার মাঝ দিয়ে পথ। সে পথের দুপাশে অন্ধকারে কিছু দূরে দূরে পাথরের মূর্তিগুলো কেমন যেন ভয় দেখানো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এগোতে এগোতে ননি বলল, ভয় নয় রে রঘু, আলো নেই দেখে ফিরে যাচ্ছিলাম তোদের এখানকার বাড়িতে। রঘু ওর দিকে তাকিয়ে বলল, এত রাতে এলি, কেউ তোকে কিছু বলেনি? ওই রিক্সাওয়ালাটা? সিঁড়ি দিয়ে উপরে উঠে রঘুর সামনে দাঁড়ালো ননি, বেশ নিশ্চিন্ত হয়ে বলল, না না, কি বলবে, তোর দেখা না পেলে বিপদে পড়তাম এত রাতে। যাক সে কথা, চল ভেতরে চল। আলো জ্বালবি না? করে হাসলো রঘু। আলো? কলকাতা থেকে এলি, লোডশেডিং জানিস না? দেখ এখনই হয়তো আলো এসে যাবে, আয় ভেতরে আয়। রঘুর পেছন পেছন ঘরের মধ্যে ঢুকলো ননি। নাকে সঙ্গে সঙ্গে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ লাগলো ওর, যেন ও ঘরের দরজা জানালা বহুদিন খোলা হয়নি। থমকে দাঁড়ালো ননি। থমকে থেমে ঘাড় ঘোরালো রঘুও। হেসে বলল, কি হলো রে, আবার ভয় পেলি নাকি বীরপুরুষ? অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না, এ ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ নাকি রে? আন্দাজে কিছুটা এগিয়ে গিয়ে বলল ননি, মোমবাতি নেই? জানলা, আমার অসুবিধে হচ্ছে। তখনই দড়াম করে আওয়াজ তুলে পেছনে দরজাটা বন্ধ হয়ে গেল। সে আওয়াজে চমকে উঠেছিল ননি। ঘরটাও সঙ্গে সঙ্গে ঘুরঘুরটি অন্ধকারে ডুবে গেল। অবাক ননি বলল, ওরে রঘু, কোন দিকে তুই? আলো না হলে এগোবো কি করে রে? সঙ্গে সঙ্গে রঘু বলে উঠল, আলো তো জ্বলবে না রে বীরপুরুষ, এ বাড়িতে ইলেকট্রিক কানেকশন নেই, নেই কেরোসিন তেল, আর লণ্ঠনও নেই। এমনি এগিয়ে চল, আমরা ওপরে যাব। কি পাগলের মতো বকছিস? এ বাড়ি তোদের নিজেদের বাড়ি, এর আনাচে কানাচে তোর চেনা, অন্ধকারেও চলতে পারিস। আমি নতুন, শেষে কি ঠক্কর খেয়ে ঠ্যাং ভাঙব? মোমবাতি বা লণ্ঠন আন। বলে অন্ধকারেই হাত বাড়িয়ে রঘুকে ধরতে গেল ননি। ওকে সামনে না পেয়ে অবাক হয়ে বলল, এই রঘু, তুই কোথায় গেলি? আরে অন্ধকারে আমি যে সত্যিই কিছু দেখতে পাচ্ছি না, আলোর ব্যবস্থা নেই এখানে? না, বেশ জোর দিয়েই বলল রঘু, চল ওপরে চল, এখানে তোকে থাকতে হবে না। বলার সঙ্গে সঙ্গে বেশ আওয়াজ করে অন্য দিকের একটা দরজা খুলে গেল। অন্ধকারেই বুঝতে পারল ননি ওটা ভেতরে বাড়িতে যাওয়ার দরজা। আবছায়ার মধ্যে দাঁড়িয়ে রঘু ডাকল, আয়, আমার সঙ্গে আয়। দরজাটা খুলে যাওয়াতে মনে মনে স্বস্তি বোধ করল ননি। রঘুর পেছন পেছন দরজা দিয়ে বাইরে বার হয়ে ও অবাকই হলো, ভেতরের বাড়ির কোথাও কোনোখানে আলো জ্বলছে না। বারান্দার শেষে একদিকে দোতলায় ওঠার সিঁড়িটা অন্ধকারের মাঝে আরও অন্ধকার হয়ে আছে। সেই দিকেই এগোলো রঘু, বলল, আয় বীরপুরুষ,
দোতলায় তোর থাকার ব্যবস্থা করেছি, সেইখানেই সবাই তোর জন্য অপেক্ষা করছেন। আয় আয়। কিছুটা এগিয়ে ননি জিজ্ঞাসা করল, এখানে আর কে কে থাকে রে রঘু? শুনেছিলাম তোরা নতুন বাড়িতে উঠে গিয়েছিলি। তাহলে? সিঁড়ির ধাপে পা দিয়ে রঘু বলল, থাকেন সবাই, ওপরে গেলেই তো তাদের দেখতে পাবি। তারা তো তোর জন্যই অপেক্ষা করে আছেন। তুই আমার এত বড় বন্ধু, তোকে তো সবাই আদর যত্ন করবে রে। ওর গলায় স্বরে ব্যঙ্গের ভাঁজ। সিঁড়ির ধাপে পা রেখে ননি বলল, তুই দেখছি মামলার ব্যাপারটা এখনো ভুলিসনি, অথচ ও ব্যাপারে আমার তেমন কিছু দোষ ছিল না। মিছে কথা বলিস না ননি। বেশ যেন রাগ করেই বলল রঘু, ওসব মিছে কথা শুনতে ভালো লাগে না। তাছাড়া তোকে এখানে এখন ডেকে এনেছি মন্ডা মিঠাই খাওয়াতে নয়, ডেকে এনেছি মামলার ব্যাপারটা নতুন করে মিটিয়ে ফেলতে। উঠে আয় ওপরে। বাঁক নিয়ে সিঁড়িটা সোজা উঠে গেছে দোতলায়। বাঁক ঘুরে ফের থমকে দাঁড়ালো ননি। অবাক কাণ্ড, দোতলাতেও কোথাও কোনো আলো জ্বলছে না। এতক্ষণ একটানা অন্ধকারে থেকে অন্ধকার ওর চোখে অনেকটা সয়ে গেছে। ও দেখল দোতলার টানা বারান্দায় একদিকে সারি সারি ঘর, তার প্রত্যেকটা দরজাই বন্ধ। অন্যদিকে বুক সমান উঁচু জাফরি কাটা রেলিং। ওদিকেই নিচে বোধ হয় ভিতরে বাড়ির উঠোন। রঘু বারান্দায় উঠে গেছিল, না ফিরেই বলল, থামলি কেন? আয় আয়, তোর জন্য যথাযথ ব্যবস্থা করে রেখেছি, কোনো অসুবিধা হবে না তোর। আর উপরে না উঠে ননি বলল, তুই কি রঘু, আমাকে ভয় দেখাবার জন্য এখানে এনেছিস? এ বাড়িতে তো দেখছি কেউ থাকে না, সব ঘর বন্ধ। করে হেসে রঘু বলল, বাজে কথা। কে বলল সব ঘর বন্ধ? কোন ঘরটাতে তুই থাকতে চাস বল? প্রথম ঘরটা নাচঘর, ওটা থাক। 2 নম্বরে থাকতেন দাদুর বাবা। 100 বছর বেঁচে ছিলেন তিনি, তার মধ্যে 90 বছর কাটিয়েছিলেন এই ঘরে। পাশেরটা দাদুর ঘর। তিনিই তোর দাদুর বন্ধু ছিলেন, তাকেই তোর দাদু ভালো মানুষ পেয়ে ঠকিয়েছিলেন। তার টাকায় কেনা কলকাতার বাড়ির দলিল নিজের নামে করেছিলেন। এ তো জোচ্চুরি। আমাদের পক্ষে অনেক সাক্ষী ছিল, কিন্তু তোর বাবা টাকা খাইয়ে তাদের মুখ বন্ধ করে দিল। আর তুই জানতিস মামলাটা চালু আছে, অথচ আমাকে সে ব্যাপারে কোনোদিন কোনো কথা বলিসনি। আপনজনের মতো হেসেছিস, গল্প করেছিস, একসঙ্গে সিনেমা দেখেছিস, বাড়িতে এসেছিস, আর বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছিস। শয়তান কোথাকার! ও সবই ছিল তোর ভরম। তলে তলে মামলার একতরফা রায় নেবার ফন্দি। আমাদের উকিলটাকে কত টাকা খাইয়েছিলি বল? কলকাতার অত বড় বাড়ি স্রেফ ঠকিয়ে দখল নিলি? এসবের আজ ফয়সলা করব বলেই তোকে ডেকে এনেছি রে বীরপুরুষ। এ বাড়িতে কেউ নেই বলছিস কেন? এ বাড়িতেই তো তারা সবাই আছেন যাদের তুই ঠকিয়েছিস। আয় আয়, উঠে আয়। 3 নম্বরের ঘরটা খুলে দিচ্ছি, এখন বিশ্রাম কর। রাত 10টায় অমাবস্যা লাগবে, তখনই তারা আসবেন, ফয়সলা হয়ে যাবে মামলাটার পাকাপাকিভাবে। উঠে আয় তুই। থমকে গেল ননি। এই প্রথম ওর মনে কিছুটা ভয় ঢুকল। এ কি, এ কি বলছে রঘু? এভাবে বাহাদুরি করে এখানে না আসাই উচিত ছিল ওর। অমন একটা চিঠি পেয়ে ওর অন্তত একবার ভাবা উচিত ছিল রঘু ওকে নিয়ে এখন কি করতে চায়। ও বলছে এ বাড়িতে এখন আরও অনেকেই আছেন। আছেন তো তারা কোথায় আছেন? সব ঘরগুলিই তো বন্ধ সামনে। উঠে আয় তুই। উঠে এলি? যেন ধমকেই বলল রঘু। চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকলেই হবে? তোকে আসতেই হবে এখন ওপরে, নইলে যাবি কোথায়? সহজ হবার চেষ্টা করে ননি বলল, আচ্ছা, এসব কি পাগলামি করছিস তুই বলতো? ওপরে যেতে বলছিস, যাবোটা কোথায়? দেখতেই তো পাচ্ছি সব ঘরগুলি বন্ধ। আমার তো মনে হচ্ছে এ বাড়িতে তুই ছাড়া আর কেউ নেই। ওর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই সামনের সব ঘরের সব দরজাগুলি একসঙ্গে খুলে গেল, আর প্রত্যেকটা দরজা দিয়ে সাদা সাদা ছায়া পোশাক পরা এক একজন মানুষ বার হয়ে এলো। রেলিংয়ের পাশে ঘেঁষে দাঁড়ালো। সবার শেষে বিশ্রী আওয়াজ তুলে সামনের একটা ঘরের দরজা খুলে গেল, যেন বহুদিনের বন্ধ হয়ে থাকা জং ধরা দরজা খুলল। অবাক ননি দেখল তার ভেতর থেকে সাদা ছায়ার মতো পোশাক পরা একজন দশাশয় পুরুষ বাইরে বেরিয়ে দাঁড়ালো। যে দাঁড়ালো সেও যেন ওকেই দেখছে। রঘু বলল, ভীতু কোথাকার! বলছি লোডশেডিং চলছে। ওই তো তোর থাকার ঘরের দরজা খুলে গেল। বারান্দায় এসে দাঁড়িয়েছেন আমার আত্মীয় স্বজনরা। সামনেই ঠাকুরদা, তিনিই তোর সঙ্গে কথা বলতে চান।
সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। ওসব আলোর কথা ছাড়তো, ও নিয়ে আমি এখন সত্যি বলবো না। সত্যি যা হলো, এ বাড়িতে অনেকে থাকেন। অনেকটা স্বস্তি বোধ করল ননি। বাকি কথা উঠে বারান্দায় এসে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ও ঠাকুরদাকে প্রণাম করতেই যাচ্ছিল, তিনি বলে উঠলেন, থাক থাক, আর অত ভক্তির দরকার নেই, ওখানেই থাকো। কেন তোমাকে ডাকা হয়েছে জানো? বেশ স্বস্তির সঙ্গে ননি বলল, তা তো ঠিক জানি না। রঘুর চিঠিটা মাথা মুন্ডু কিছুই নেই। কেন যে আসতে হবে আমাকে এখানে তা নিয়ে কিছুই লেখেনি, শুধু আমাকে ভীতু কাপুরুষ বলে মনের ঝাল ঝেড়েছে। তোমাকে ডাকা হয়েছে শাস্তি দেবার জন্য। যে অন্যায় তুমি করেছ বন্ধুর সঙ্গে, সে তো বিশ্বাসঘাতকতা। তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। মানে, আমাকে কি আপনারা বাগে পেয়ে গুম করে রাখবেন? বেশ উৎকণ্ঠা নিয়েই বলল ননি। মনে মনে একটু ভয়ও পেল। লোডশেডিং কতক্ষণ চলবে এখানে? আলো আসবে না? দূরে দাঁড়িয়ে থাকা সবাইকে যেন কেমন যেন দেখাচ্ছে ঠাকুরদাকে। মনে হচ্ছে হাওয়ায় ভাসা হালকা তাদের দেহ, স্পষ্ট দেখাও যাচ্ছে না। তার উপরে ঠাকুরদার কথাগুলিও কেমন যেন ফ্যাঁসফ্যাঁসে। ঢোকো ঘরেতে তুমি, ওখানে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা গলায় বললেন ঠাকুরদা। ঘরে ঢোকা ছাড়া আর তোমার কোনো উপায় নেই। ঘরে তোমাকে ঢুকতেই হবে। মনে অনেক সাহস এনে ননি বলল, আপনাদের এই সব পাগলের প্রলাপ শুনতে আমি এখানে আসিনি। ভেবেছিলাম রঘু সব ভুলে গেছে। হ্যাঁ, তা তো গেছেই। নইলে যে বাড়ি নিয়ে এত কথা, তা তো আমি মামলা জেতার পরেই ওকে দানপত্র করে বিনা শর্তে দিতে চেয়েছিলাম। তাও ও নিল না কেন? এখন আমাকে মিথ্যা দোষী করা হচ্ছে। তুমি তো জুতো মেরে গরু দান করতে চেয়েছিলে, তা রঘু নেবে কেন? ওর কি মান সম্মান নেই? তাছাড়া বাড়ি দিয়েই দেবে তো গোপনে মামলা লড়লে কেন? এ কথার যে কি উত্তর দেবেন উনি ভেবেই পেল না। মামলা লড়েছিলেন ওদের বাঁধা আইনজীবী। তিনি ছিলেন ওর বাবার একান্ত বন্ধু। অনেক বলা সত্ত্বেও তিনি কোনো কথাই শোনেননি। তার জন্য ওকে দায়ী করা অন্যায়। পরক্ষণেই ওর মনে হলো, এ কথা বললে রঘু মানবে কেন? ও যে এসব কথা এখন বানিয়ে বলছে না, তার প্রমাণ ও দেবে কি করে? ভয়ঙ্কর অস্বস্তিতে ননি বলল, ও মামলার জন্য আমি দায়ী নই। অনেক বলা সত্ত্বেও আমাদের উকিল মশাই ও মামলা চালিয়ে গেছিলেন। তাকে থামাতে পারিনি বলেই তো বাড়িটা আমি রঘুকে দান করে দিতে চেয়েছিলাম। তাহলে আমি আর কিসে দোষী? ওসব তোমার বানানো কথা। আমাদের খপ্পরে পড়ে এখন বলছো, ও কথা আমরা বিশ্বাস করব না। এসো, ঘরে ঢোকো। ওই ঘরের মধ্যে তোমাকে আর তোমার ওই অপবিত্র আত্মাটাকে বন্দি করে রাখবো। কেউ জানবে না, কেউ শুনতেও পাবে না তোমার আর্তনাদ। এই ঘরেই চিরকাল বন্দি হয়ে থাকবে তুমি। এই তোমার শাস্তি। এসো, 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 সোজা ঘরের মধ্যে ঢুকে যাও। আর দেরি করো না, রাত অনেক হলো। হঠাৎ সামনে দুহাত বাড়িয়ে দিলেন ঠাকুরদা। বললেন, এই দুনিয়ায় এখন আর কারো ক্ষমতা নেই তোমাকে রক্ষা করে। এসো, এসো, এসো। মনের সমস্ত ইচ্ছার বিরুদ্ধে খানিকটা এগিয়ে গেল ননি। বলল, এ আপনাদের অন্যায় জুলুম। আমার সম্বন্ধে যা তা ভেবেছেন, এখন আমাকে তেমনি মিছুমিছু বিপদে ফেলতে চান। আমি যদি না ঢুকি ঘরে, তাহলে আপনি কি করতে পারেন? বলে বারান্দার মাঝখানে থেমে পড়ল ননি। আমার কথা না শুনলে তোমার কপালে দুঃখ আছে। আমি আধার ভৈরবকে জাগাবো। সে তোমার চুলের মুঠি ধরে তোমাকে ঘরের মধ্যে ঠেলে দেবে। যাই করো আর তাই করো, শাস্তি তোমাকে নিতেই হবে। ঠিক আছে, রুখে দাঁড়িয়ে ননি বলল, আমি আর ওদিকে এগোবই না। নিচে নেমে যাব, সেখান থেকে হেঁটেই স্টেশনে চলে যাব। বলেই তাড়াতাড়ি পিছন ফিরেও সিঁড়ি দিয়ে নামতে গেল। সঙ্গে সঙ্গে বাইরে কোথায় বিশ্রীভাবে একটা পেঁচা ডেকে উঠল। সেই ডাক থামার সঙ্গে সঙ্গে বাড়িটার অন্য কোনোখানে একটা বেড়াল কোকিয়ে উঠল, যেন বেড়ালটা বাড়ির কোনো ঘরে আটকা পড়েছে। মনের মধ্যে প্রচণ্ড অস্বস্তি নিয়ে ননি সিঁড়ির বাঁকের মুখে এসে পড়ল। এ বাড়িতে আরও এক মুহূর্ত থাকবে না। বাঁক ফিরতেই কে যেন এসে সজোরে ওর মুখে একটা থাপ্পড় মেরে গেল। আতঙ্কে শিউরে উঠল ননি, থমকে দাঁড়ালো সিঁড়ির বাঁকে। ওপর থেকে তখনই রঘুর গলা শোনা গেল, বীরপুরুষ, পালাচ্ছিস? পালাবি কোথায়?
এ বাড়িতে ঢোকা যায়, বার হওয়া যায় না। উঠে আয়, উঠে আয় বলছি, এলি উঠে। একথা কোনো জবাব না দিয়ে 3-4টে করে সিঁড়ি লাফিয়ে নেমে ননি একতলা বারান্দায় এসে থামল। ডান দিকের একটা দরজা দিয়েই ও এখানে এসেছিল, সেই দরজাটা দিয়েই বাইরে চলে যাবে। অন্ধকারে ওর চোখে একদম সয়ে গেছে। দরজাগুলিও স্পষ্ট দেখতে পাচ্ছে। প্রথম দরজাটা খুলল না, দ্বিতীয়টাও খুলল না। তাহলে ও কোন দরজা দিয়ে ভিতরে এসেছিল? কানে এলো পেছনের সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ। কে যেন পা টুকে টুকে নামছে নিচে। থপ থপ থপ। সে এগিয়ে আসছে ওর দিকে। পাগলের মতো তৃতীয় দরজাটাতে প্রাণপণ শক্তিতে ধাক্কা মারল ননি। দাঁড়াম করে দরজাটা খুলে গেল। প্রায় মুখ থুবড়ে পড়তে পড়তে রয়ে গেল ননি। যাক বাবা, বাইরে যাবার পথ তাহলেও খুঁজে পেয়েছে এতক্ষণে। অন্যদিকের দরজাটার দিকে এগোলো। এগোতে ওকে হলো না। পিছনের দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। সমস্ত ঘরটা জুড়ে ঘোর অন্ধকার ঘনালো। কোন দিকে যে কী তা বুঝতে পারল না ননি। আন্দাজেও বাইরের দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। ওটা বন্ধ। ওটাও কিছুতেই খুলতে পারল না। ওই দরজাটা নয়, নিশ্চয়ই অন্য আর একটা দরজা আছে ঘরে। সেটা দিয়েই ভেতরে এসেছিল রঘু। দেয়াল ধরে ঘরের এক দিক থেকে অন্যদিকে হাতড়ে বেড়াতে লাগলো ননি। আছে, আরও দুটো দরজা আছে ঘরটাতে, কিন্তু সেই দুটোও খোলে এমন শক্তি নেই ওর দেহে। ওকে এ ঘরের মধ্যেই বন্দি করেছে রঘু। কিন্তু কেন? কি করেছে ও রঘুর? মামলা জিতেও তো ও বাড়িটা দিয়েই দিতে চেয়েছিল। তাহলে ও কেন এমন করছে ওর সঙ্গে? সত্যি ভীষণ ভয় পেয়েছে ননি। যা করেছে রঘু তা তো আর সহজভাবে মেনে নেওয়া যাবে না। তাহলে এখন কি করা যায় ওকে নিয়ে? প্রাণে মেরে ফেলতে চায়? তা কি সম্ভব? কিন্তু ওর ঠাকুরদা, তিনিও তো এর মধ্যে আছেন, তার মতো বয়স্ক একজন। আতঙ্কে শিউরে উঠল ননি। ঠাকুরদা? তিনি তো কবেই গত হয়েছেন। তিনি আসবেন কি করে আবার? ছায়া ছায়া মূর্তিগুলি তাহলে কাদের? রঘু কি ওকে ভয় দেখিয়ে কিছু লিখিয়ে নিতে চায়? কিন্তু সে লেখায় ওর লাভ কি? বাইরে বার হয়েই তো সে অস্বীকার করবে ওই লেখার কথা। তবে কি করতে চায় রঘু ওকে নিয়ে? মজা করতে চাই তোকে নিয়ে। ওর কানের কাছে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল রঘু। আতঙ্কে ফিরে দাঁড়ালো ননি। হ্যাঁ, ওর খুব কাছেই দাঁড়িয়ে একজন, যার গলাই বলে দিচ্ছে সে রঘু। কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে এলো কি করে ও? ঘরের কোনো দরজা তো খোলার শব্দ পায়নি ননি। আমাদের আমাদের আর কোনো কিছুই বাধা দিতে পারে না। ওরে বোকা, ওরে গাধা, এখনো বুঝলি না আমরা কে? মামলার কথা গোপন রেখে আমার বন্ধু সেজে মনে মনে তুই খুব মজা লুটছিলি। এখন আমিও তোকে এখানে এনে এই ঘরের মধ্যে বন্ধ করে তেমনি মজা লুটছি। এ বাড়িতে কেউ আসে না। রাতের অন্ধকারে আমরা ঘুরে বেড়াই আনাচে কানাচে। আমরা যে মুক্তি পাইনি রে। পাবো কি করে বল? ভালো মানুষ আমার ঠাকুরদাকে তোর ঠাকুরদা ঠকিয়েছিল। যখন সে কথা ঠাকুরদা বুঝতে পেরেছিল, তার সেই কি হাহাকার! তার সেই হাহাকারই আজও তাকে এই বাড়ির মধ্যে আটকে রেখেছে। তারপর আমার সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করলি। আমি মরার আগ পর্যন্ত সে কথা ভুলতে পারিনি। আমিও তাই মুক্তি পাইনি। আজ তোর সঙ্গে শেষ খেলা খেলে তৃপ্তি পাব। কি জানি, তখনই হয়তো আমার আমার ঠাকুরদার মুক্তি। ওহ, কি যন্ত্রণা নিয়েই যে আমরা দুজনে এই বাড়িটার চার দেয়ালের মধ্যে ঘুরে মরছি। আয় না, কাছে আয়, তোকে ভালো করে বুঝিয়ে দিই কি যন্ত্রণা আমাদের। এক ছুটে ননি ওদিকের দরজাটার উপর আছড়ে পড়ল। সেকালের মজবুত মেহগনি কাঠের দরজা, একটুও নড়ল না। হেসে উঠল রঘু। অন্ধকারের মধ্যে চেঁচিয়ে ডাকলো, ও ঠাকুরদা, ঠাকুরদা, এসো এসো, দেখে যাও দেখে যাও কি মজা। খাঁচায় আটকা পড়া ইঁদুরের মতো করছে ও। এসো না, দেখে যাও। আপনারাও আসুন, আপনারাও সবাই আসুন, যে যেখানে আছেন। না, ঘরের কোনো দরজা খুলে যাবে না। সব কটাই শক্ত করে বন্ধ করা। সত্যিই খাঁচা কলে আটকা পড়া ইঁদুরের মতো অবস্থা ওর। এখন যদি ও বুদ্ধি হারায় তো সর্বনাশ হবে। যাই হোক, যাই কেন ঘটুক না কেন, ওকে সাহস দেখাতেই হবে। তা না হলে ওরা পেয়ে বসবে। এদিক ওদিক তাকাতে থাকলো ননি। রঘু বলল, তোর মনে আছে ননি? সেই দিনটা ছিল আমাদের বাড়িতে উৎসব। আমরা গান বাজনা ভালো লাগতো তাই ওস্তাদ বিলি মরিয়া এসেছিলেন সেদিন। গান বেশ জমে উঠেছিল। এমন সময় মাখনবাবু, আমাদের সরকার মশাই, আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন তোর মামলা জেতার কথাটা। তুই জানতিস?
তুই আমাকে কিছু না বলে আমারই ঘরে বসে মাথা দুলিয়ে গান শুনছিলি। সেদিনের কথাটা আজও আমি ভুলিনি রে। আজও এখানে গানের জলসা হবে, তুই শুনবি আর আমরা সবাই বসে বসে খুশিতে মাথা দোলাবো। কথার শেষেও দুবার হাতে তালি মারল। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কেমন যেন একটা নরকের আলোর আভাস জাগলো। বাইরের দরজাটা আঁকড়ে ধরে ননি তাকিয়ে দেখল ঘরের মাঝখানে ফরাস পাতা। ওস্তাদ কানে হাত চাপা দিয়ে গান গাইছেন। তার ভাষা শুনে আঁতকে উঠল ননি। আয় জেগে আয়, অন্ধকারের সব তোরা, নরক জাগা গান শোনাবো আজ তোদের। আসর ঘিরে বস না তোরা, সদ্য মরায়ান কোরা, বাজবে হারের খটখটানি বাদ্য মধুর। কলজে ছেঁড়া সুরের সাথে ধরনা তোরা, শ্মশান জাগা গুমড়ে ওঠা হাওয়ার সুর। গানের মাঝেই রঘু এগিয়ে এলো ননির দিকে, হেসে বলল, কিরে এখানে দাঁড়িয়ে রইলি কেন? তোর সম্মানে গান গাইছেন ওস্তাদ, বস এসে বাহবা দে, মাথা দোলা, তা না হলে গান উনি উৎসাহ পাবেন কি করে? ওর কথা শেষ হতে আসরে সবাই মুখ ফিরিয়ে একসঙ্গে বলল, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই, আসুন আপনি আসুন, বসুন এসে। শিউরে উঠল ননি। আসর ঘিরে বসে থাকা ওর দিকে ফিরে তাকিয়েছে সব কজনে কঙ্কাল। মাঝখানে তানপুরা হাতে গান গাইছে যে ওস্তাদ, সেও কঙ্কাল। আঁতকে চেঁচিয়ে উঠল ননি। প্রাণপণ শক্তিতে দরজাটায় ধাক্কা দিতে লাগলো। বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। প্রায় ছিটকে বাইরে বার হয়ে এলো ননি। পিছনে প্রাণ কাঁপানো অট্টহাসি উঠল। পরিমরি করে ছুটে ননি গেটের বাইরে এসে পড়ল। আবারও ছুটতে যাচ্ছিল, হঠাৎ যেন সামনে এসে থামলো একটা সাইকেল রিক্সা। রিক্সা থেকে প্রসন্ন চেঁচিয়ে উঠল, ভয় পাস না ননি, ভয় পাস না, আমি প্রসন্ন। ননি ওখানেই ঢলে পড়ল। তারপর যখন ও চোখ খুলল, ও শুয়ে আছে প্রসন্নর ঘরে। প্রসন্ন ওকে তাকাতে দেখেই বলল, যাক বাঁচালি, যা চিন্তায় ফেলেছিলি। কেমন যেন চোখে তাকালো ননি ওর দিকে। প্রসন্ন বলল, তুই চলে যেতেই আমার মনে হলো কাজটা ভালো করলাম না। তোর পেছন পেছন রিক্সা নিয়ে ছুটেছিলাম। আগে গেছিলাম রঘুদের এখানকার বাড়িতে। ওখানে সবাই বললেন মাস 2 আগে রঘু মারা গেছে। শুনে অবাক হলাম। তাহলে রঘুর নামে কে তোকে চিঠি দিল? এর মধ্যে গোলমাল আছে বুঝেই চলে এসেছি এখানে। তা তুই অমন পাগলের মতো ছুটছিলি কেন? তখনই ননির মনে পড়ল রঘুর চিঠিটার তারিখ প্রায় 2.5 মাস আগের। তাহলে ওই অ্যাঙ্কর চিঠিটা রঘু বেঁচে থাকার সময় লিখেছিল। প্রতিশোধ নেবার জন্যই কি তাহলে ওর আত্মা আজ এমন করে ওকে বন্দি করেছিল? ভাগ্যিস ওর ধাক্কায় শেষ পর্যন্ত দরজাটা খুলে গেছিল, তা না হলে যে কি হতো। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।